আমার এভাবেই ঢাকাতে থাকা হয়তো এটা প্রায় 5 বছর আগের ঘটনা। তো আমার আব্বুর চাচাতো ভাই, খালাতো ভাই, উনি আর কি আমাদের গ্রামের কাজী। তো উনি যেই গ্রামে বিবাহ শাদী করান ওইখানে তো রাত হয়। তো আমাকে একদিন আর কি বললো যে আসো আমার সাথে আসো, আমরা আসলে এক জায়গায় যাব, এখানে বিয়ে হবে। তো আমার কাকার হুন্ডা আছে, তো এখানে আমরা হুন্ডাতে উঠে এই মাগরিবে পরে রওনা দিলাম, বিয়ে বাড়িতে গেলাম। তো বিয়ের কাজ শেষ হইতে হইতে আপনার 11:30 বেজে গেছে, 12টার কাছাকাছি। তো এখান থেকে আমরা বিয়ের কাজ শেষ করে ফিরছিলাম। তো যে রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম আর যে রাস্তা দিয়ে আমরা আসবো, এই রাস্তাটা আর কি মানে এলাকার মধ্যে খুবই ভয়ঙ্কর। এটার দুই পাশে এই ঝোপঝাড় এবং এই হিন্দুদের বাড়ি, হিন্দুদের যে মারা গেলে লাশ পোড়ায় ওই লাশের যে জায়গা, ওটা আর কি পুরাতন জায়গার মতো। তো ওই জায়গাটা আসলেই ভয়ঙ্কর। রাত্রেবেলা একা একা আসা যায় না, মানে খুব মানুষ কম আসতে পারে, একা একা আসা যায় না এই রাস্তা দিয়ে। তো আমি আমার কাকার সাথে হুন্ডা দিয়ে তার বাড়ির সামনে এসে আমাকে নামিয়ে দিল। তো বলল যে তুমি এখান দিয়ে যেতে পারবা? তো আমি তো ভাবলাম যে আসলে তখন তো একটু বড় হয়েছি, যে এখন তো এত একটা ভয়ের কিছু নাই, যে একটু মনে সাহস নিলাম যে না আমি পারবো যাইতে। তারপর ওইখান থেকে আমাদের বাড়িতে প্রায় আধা কিলো মতো রাস্তা। ওই রাস্তার আপনার 2-3টা মোড় আছে। তো আমি মোড়ের চারদিক দিয়ে বড় বড় গাছ এবং মানে খুব ভয়ঙ্কর জায়গা। তো ওইখান দিয়ে আসছি। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে এই জায়গাটা একটু ভয়ঙ্কর, যাতে এখানে মানে মাঝে মধ্যে অনেকের সমস্যা হয়, এখান দিয়ে আসলে একা ভয় পায় অনেকের কাছে, এটা আমরা আগে জানতাম। তো এখান দিয়ে আসতে সময় আমার ওই কথাগুলো মনে পড়ে গেল। তো আমার একটু মনে ভয় ভয় লাগতেছে যে এত অন্ধকার একটা রাস্তা, এখান দিয়ে আমি কিভাবে যাব। তো আমার কাকা তো চলে গেছে আমাকে রেখে। তারপরে মনে সাহস নিলাম যে না যাই। তখন রাত 12টা বাজে, 12টা ওভার। তো আমি আসতেছি, রাস্তার দুই পাশে বাড়িঘর আছে, ঝোপঝাপড়া আছে, একটা মোড় আছে সামনে। আমি হাঁটতেছি, হাঁটার পরে রাস্তার মোড় আছে। তো মোড়ের আপনার একটু জায়গা আছে, সামনে একটা বাড়ি আছে, বাড়ির সামনে উঠানের মতো জায়গা। ওইখানে আসলাম, আসার পরে দেখলাম ওই বাড়ির সামনে অনেকগুলো কুকুর, প্রায় 5-6টার মতো কুকুর, মানে এগুলা বসে রয়েছে। তো আমি আসলে তখনই আর কি একটু ভয় পাইছি যে এই কুকুরের সাথে তো জিন থাকে, বা জিন কুকুরের স্রোত ধরে। তো এগুলো আমার মনে আসতেছে যে এখন তো রাত্রে, আর ওই রাস্তাটা একটু পর পরে এক একটা করে মানে তাল গাছ থাকে। তা আমি আসলে চিন্তা করতেছি এখন যদি কুকুর আমাকে ধাওয়া করে আমি কী করব। এই কথা মানে চিন্তা করার মধ্যেই একটা কুকুর, কালো রঙের, এবং আসলে আমরা যেটা জানতে পারি যে বিভিন্ন বইয়ে বা কিতাবে আমরা পাইছিলাম যে এই কুকুরের চোখে মানে ওই চোখের উপরে 2টা সাদা চিহ্ন থাকে কালো, এগুলা থেকে দূরে থাকতে এবং এই কুকুরগুলোকে মেরে ফেলতে বলা হয়েছে, কারণ এগুলার মধ্যে জিনের আসর করে। তো এইরকম একটা কুকুর মানে আমার কাছে আসা পড়তেছে, আর খুব ভয়ঙ্কর মানে চেহারা, অন্যান্য কুকুরের থেকে এই কুকুরের চেহারাটা অনেক ভয়ঙ্কর। তো আমি আসলে এই কুকুরটার দিকে তাকাইতেছি আর সামনে আমি আগাইতেছি। তো সামনে আবার এরকম বড় বড় তাল গাছ, আবার মোড়া। আমি তো মানে ভয়ে শেষ, যে সামনে তো আমাকে ধরতে পারে, এখন আমি কি করব। তো কি করব, আল্লাহ তাআলার নাম নিতেছি, সূরা ইয়াসিন পাঠ করতেছি, তারপরে আরও বিভিন্ন দোয়াগুলো আমি এগুলো মনে মনে পড়তেছি, আর সামনে আমি যাইতেছি। তো কুকুরটা এরকম অবস্থা করতেছে আমাকে যে এখনই আমাকে মানে এখনই আমাকে খেয়ে ফেলবে, এরকম ভয়ঙ্কর তার রূপ দিয়ে আমাকে আক্রমণ করতে চাইতেছে। তো আমি সূরা ইয়াসিন পাঠ করতেছি, চিন্তা করতেছি সূরা ইয়াসিন পাঠ করলে তো আমাকে কমসে কম আক্রমণ করতে পারবে না, তো যদি কোনো ঝিনটিন হয়ে থাকে। তো আমি হাঁটতেছি, আমার 3 হাত দূর থেকে আমাকে শুধু মানে আক্রমণ করতে চাইতেছে। আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ। প্রায় আমি তাড়াতাড়ি হাঁটতেছি যে কীভাবে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায়। আমি পরে রাস্তার মাঝে বিভিন্ন বাড়ি পড়ে, তো এখানে যাব, আশ্রয় নিব, কিন্তু আমার মানে সাহস হইতেছে না, যে তারা তো সজাগ নাই, যদি আবার কোনো কিছু মনে করে। আমি এইগুলো ভাবতেছি আর সামনে যেতেছি। আর মানে পরে এমন অবস্থা হয়েছে
যে আমি মানে বাধ্য হয়েছি যে রাস্তা থেকে একটা লাঠি নিতে, মানে দেখতেছি যে না আমাকে সে আক্রমণ করেই ফেলবে, এইরকম অবস্থা। একটা লাঠি পেয়েছি, লাঠি নিছি আর দোয়া পড়তেছি। তো ওটা তো আমার পিছে লাগিয়ে রয়েছে, আমাকে মানে কামড় দিয়ে ফেলবে এই অবস্থা। আমি শেষমেশ মানে না পারতেছি কি, মানে আমার কোনো হুশ আসতেছে না, আমি কী করবো। পরে আমি সামনে যাইতেছি, সামনে যাওয়ার পরে দেখলাম যে না আমার বাড়ি আসা পড়ছে। পরে আমি তাড়াতাড়ি আমার বাড়ির ঘরের সামনে গেলাম, যে আমি তাড়াতাড়ি দরজা নক করতেছি। আর ওইটা আমার মনে হয় যে আমাকে এখনই আমার উপরে ঝাঁপাইয়া পড়বে। নক করতেছি, পর আমি দরজার সামনে তাকিয়েছি, দরজাটা খুলছে। পর আমি মানে দৌড়ে যা খাটের উপরে ঘরের মধ্যে ঢুকে গেছি গা। ঢুকে যে আমি পিছনে তাকাইলাম, তখন দেখলাম যে আর কি কুকুরটা নাই। আমরা তো ঢাকাতে থাকতাম, সবাই ফ্যামিলিতে ঢাকাতে ছিলাম। তো আমাদের ফ্যামিলি সবাই, আমি সহ আমরা বাড়িতে আসলাম। তো বাড়িতে আসার পর আমরা বাড়িতে দুপুরবেলা লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম, বাড়ির সবাই আমরা হাসি খুশি। তো এইভাবে বিকেল হলো। তো আমার আব্বু বাড়িতে আসলে ঢাকাতে যেমন আমরা সবাই নাস্তা পানি করি, দেশ গ্রামেও মানুষেরা করে। তো আমার আব্বু এই জন্য আমাদের থেকে আধা কিলো দূরে বাজার, ওইখানে গেল। তো আমরা বাড়িতে সবাই, তো আমার আব্বু আসতে মনে হয় দেরি হবে, এই জন্য আর কি ফোন দেওয়া হয়েছে, যে বলল যে আমার তো বাজার থেকে ফিরতে দেরি হবে, তো একজনকে পাঠাও যেন আমি এগুলা নাস্তা পানি দিয়ে দিই। তো তখন আমাকে বলল যে যাও তুমি যে নাস্তা নিয়ে আসো। আমি তখন ওই বাজারে গেলাম, আমার সাথে আরেকজন আমার ভাই ছিল। তো আমাদেরকে একটা টর্চ লাইট দেওয়া হয়েছে। আগে যে স্টিলের টর্চ লাইটগুলো ছিল ব্যাটারিতে চলতো বড়, এগুলো দেওয়া হয়েছে। তো আমি বাজারে গেলাম, ওইখান থেকে আব্বুর সাথে কথা বলে আব্বু যেই নাস্তাগুলা কেনা হয়েছিল ওগুলো নিয়ে আমি ফিরতেছি। তো আসলে তখন সময় হয়ে গেছে মাগরিবের আগ মুহূর্ত, মাগরিবের আজান দিবে মানে 5 মিনিট এরকম বাকি সময়। তো দেশ গ্রামে তো এই সময় অন্ধকার হয়ে যায়। তো পাশে যে রাস্তা দিয়ে আমি আসবো, মানে বিল বলে, বিলের ড্যাঙ্গা, তো তাড়াতাড়ি আসার জন্য আমরা ওই ড্যাঙ্গা দিয়ে আসতেছিলাম। আসার মাঝপথে একটি কবরস্থান পড়ে, বাজার থেকে বাড়িতে আসার মাঝখানে। ওই কবরস্থানটা অনেক পুরনো কবরস্থান, এবং ওই কবরস্থানের পাশে হলো জঙ্গল, বড় এই ঝোপঝাড়, পুরাতন, মানে পরিষ্কার করা হয় না, অনেক ভয়ঙ্কর। তো মাগরিবের আগ মুহূর্তে আমি আসতেছি, যখন ওই কবরস্থানের পাশে আসলাম, কবরস্থানের থেকে একটা ক্ষেত আছে, ক্ষেতের পরে কবরস্থানটা বাগান, ওই বাগান থেকে আমার নাম মানে নাম ধরে ডাকা হইতেছে যে নাজমুল, অনেক ভয়ঙ্করভাবে নাজমুল। তা আমি আসলে তখন মানে আমি মনে পড়লো যে এই টাইমে আমাকে কে ডাকবে, আর এই বাগান থেকে তো ডাকার কথা না। তো আমার আগে জানা ছিল যে যে পিছন থেকে যদি এরকম ডাক আসে তো পিছনে ফিরতে না, এবং মানে ধারাইতে না, ওই ডাকের সাড়া দিতে না। তো আমি বললাম যে কি ব্যাপার, আমার নামে ডাকা হইতেছে, তুমি কি শুনতেছো? কয় না তো, আমি তো শুনতেছি না। আমি তো শুনতেছি, আমাকে ডাকতেছে, 3বার ডাক দিছে আমাকে। কয় মনে হয় এমনি নাম কই না, আমাকে পুরো মনে হইতেছে আমার কেউ চিনে, ডাকটা আমার চিনা পরিচয় লাগতেছে। পরে আমার ভাইকে বললাম ঠিক আছে চলো সামনে যাই। তো আমাদের একটা সাহস আছে যে আমাদের কাছে যে স্টিলের বা লোহার লাইটটা ছিল, যে লোহা থাকলে তো আর জিন কাছে আসতে পারে না। তো বললাম যে ঠিক আছে আমরা যাই। তো আমরা হাঁটতেছি, পরে আবার এরকম ডাক দিতেছে। পরে আমাদের মনে একটা ভয় ঢুকলো যে এবার দেখো তুমি শুনতে পারতেছো কি না ডাকটা? বলে না আমি তো শুনতে পারতেছি না। তো আমি তো শুনতেছি, আমার নামে ডাকতেছে, মানে এরকমভাবে ডাকতেছে যে একদম মানে আমার কাছে, আর সে আমাকে অনেক আগে থেকে চিনে, খুব মায়াবী কণ্ঠে আমাকে ডাকতেছে সেই কবরস্থান আর কি সাইডের থেকে। পরে বলো ঠিক আছে তাহলে আমাদের সাথে একটা কিছু ঘটতেছে, আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। পরে বললাম যে হ্যাঁ এখানে আসলে থাকাটা ঠিক হবে না, আমরা তাড়াতাড়ি চলে যাই। আর আমাকে মানে বলতেছে যে তুমি পিছনে তাকাইবে না, তোমাকে যতভাবে ডাকা হবে তুমি পিছনে তাকাইবে না। পরে আমি বলছি ঠিক আছে আর পিছনে তাকাবো না, চলো। পরে আমরা আস্তে আস্তে দ্রুত গতিতে হেঁটে আমরা বাড়িতে চলে আসলাম। আর
সবাই মানে মুরব্বীদের থেকে শুনছি যে আসলে ওই জায়গাটা খুব ভয়ঙ্কর এবং ওইখানে আর কি মানুষ বেশি একটা যায় না। সেটা আপনার খুলনা আপনার এই যে মংলা সমুদ্র বন্দরের ঘটনা। যেহেতু আমি পেশায় একজন রড মিস্ত্রি, তো এই রড মিস্ত্রি হওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমার কাজে যেতে হয়। তো এবার আমি আপনার খুলনা যে মংলা সমুদ্র বন্দর আছে এখানে আপনার নৌবাহিনী সদর দপ্তরের কাজ করার জন্য ওইখানে গেছি। তো ওইখানে যাওয়ার পরে আমরা বিল্ডিংটার প্রথমে বেজের কাজ করব। তো মাটি কাটা শেষ হয়ে গেছে, প্রথম দিন আমরা রড বিছাবো, বিছায় কলম দাঁড় করাবো। তো দিনের বেলা কাজ শেষ হয়ে গেছে, রাতের বেলা স্বাভাবিকভাবেই এখন কাজের চাপ, ঢালাই ডেট হয়ে গেছে, কিছু লোক রাখা হয়েছে কাজের জন্য। রাতে আমরা ছিলাম 6 জন লোক। এর মাঝে আমরা কাজ করতেছি, কাজ করতে করতে আনুমানিক রাত আপনার 11:30 বাজবে এরকম সময় হঠাৎ করে আমাদের মাঝে একজন লোক বলতেছে, ভাই ওইটা কি দেখা যায়? আমরা যে 5 জন ছিলাম তারা চতুর্দিকে দেখলাম আপনার লাইটের আলোতে কিছুই দেখা যায় না। তখন ওরে ধমক দিলাম, ভাই কী বলিস তোরা, তুই কাজ কর। এরকম ধমক দেওয়ার পরে কিছুক্ষণ আবার কাজ করতেছি। সে কিছুক্ষণ পরে আবার বলতেছে, ভাই ওইটা কি? আমরা তো আর কিছু দেখতে পাই না। এরকম করতে করতে 3-4 বার বলার পরে সে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। যাওয়ার পরে তার মাথায় পানি নিয়ে এসে ঢালা হলো। ঢালার পরে সে চোখ খুলছে, চোখ খোলার পরে বলতেছে, ভাই ওই যে ওইটা কি? আমরা তখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না। তারপরে সে উঠছে, উঠে দাঁড়ায় বলছে, ভাই আমি আসলেই দেখতে পাচ্ছি, সামনে একটা কঙ্কালের মতন কিছু একটা দেখতে পাচ্ছি। তো ওর কথাটাকে আমরা বিশ্বাস করে চতুর্দিকে খোঁজাখুঁজি করি, কিন্তু কিছু দেখা যায় না। তারপরে আপনার 5 থেকে 6 মিনিট পরে ও আবারও বলতেছে, ভাই ওই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন না? তখন আমরা তাকায় দেখি, হ্যাঁ আসলেই তখন আমরাও দেখতে পাচ্ছি। আমরা যে 5 জন আরও আছি তারাও তখন দেখতে পাচ্ছি একটা কঙ্কালের মতন একটা জিনিস দাঁড়ায় আছে। সে ওখান থেকে বলতেছে, তোরা কাজ বন্ধ কর, এখানে কাজ করলে তোদের ক্ষতি হবে। এখন কঙ্কালের মতন জিনিসে এখন কথা বলতেছে, এটা দেখে তো আমরা তো মনে করেন ভয় পেয়ে গেছি সবাই। কাজ ছাড়ে মনে করেন ওখান থেকে দৌড় দিছি। দৌড় দিয়া আমাদের যে লেবার শেড আছে থাকার জায়গা, সেখানে গেছি। সেখানে যাওয়ার পরে সবাইকে বললাম যে ভাই এই ঘটনা, কেউ বিশ্বাস করে না। সবাই বলে তোরা আসলে পাগল হয়ে গেছিস, এখানে কিচ্ছু নাই। তো যাই হোক ওই দিন আর কাজ করলাম না। আমাদের লেবার শেডের সামনে একটা পুকুর আছে, এই পুকুরে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুয়ে পড়লাম। এখন শুয়ে পড়ার পরে যে ছেলেটা সর্বপ্রথম ওই কঙ্কালটা দেখছে, সে ঘুমের মধ্যে থেকে বলতেছে, ভাই আমারে বাঁচান বাঁচান, আমারে মেরে ফেললো। তখন আমরা সবাই মনে করেন যে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তার কাছে গেছি, যাওয়ার পরে দেখি সে শীতের রাত, অথচ তার পুরো শরীর ঘেমে গেছে। তারে জাগানো হলো, জাগানোর পরে সে বলতেছে, ভাইয়া কে জানি এসে আমার গলা চিপ দিয়ে ধরছে। তো যাই হোক ওই দিনের মতো ঘটনা এই পর্যন্তই গেল। পরের দিন আমরা আবার সারাদিন কাজ করলাম, কোনো সমস্যা হলো না। এখন রাতের বেলা আমরা ওই দিন কাজের প্রেশারের কারণে রাতে 20 জন লোক আছি, কাজ করতেছি। তো এখন কাজ করতে করতে আমরা 3-4টা কলম দাঁড় করায় ফেলাছি। এখন পরবর্তীতে যে কলমটা দাঁড় করাবো, এই কলমটা দাঁড় করানোর জন্য সব কমপ্লিট করছি, করার পরে কলমও দাঁড় করায় ফেলছি। রডের যে ঠিকা দেওয়া লাগে সব কিছু কমপ্লিট করে, যেখানে যা বান দেওয়া লাগে দিয়ে কমপ্লিট করছি। হঠাৎ করে কলমটা পড়ে গেল, পড়ে যায় আমাদের একটা লোকের শরীরের ওপর পড়ে গেল। যাওয়ার পরে সে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হলো, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ওখানে নৌবাহিনীর যে হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কাজ বন্ধ করি নাই, কাজ চলতেছে, যেহেতু ঢালাই ডেট হয়ে গেছে কাজ করতেই হবে। তখন আনুমানিক রাত তখন 1:30 বাজে আর কি, এরকম সময় একজন মানে সাদা পাঞ্জাবি পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা লোক, অনেক লম্বা চড়া, সে হঠাৎ করে বের হয়ে গেছে। বের হয়ে বলতেছে, এই তোরা থাম, কাজ বন্ধ কর, এখানে তোরা কাজ করতে পারবি না। তো আমরা বলতেছি, হুজুর আপনি কে, কোত্থেকে আসলেন, আর আপনি আমাদেরকে কেনই বা কাজ বন্ধ করতে বলতেছেন, আমরা তো আপনাকে চিনি না। তো এখন বলতেছে, আমি এখানে শুয়ে আছি, তোরা এখানে কাজ করতে পারবি না, কাজ বন্ধ কর। যদি কাজ করিস তারপরে আমার নিষেধ অমান্য করে, তাহলে তোদের বংশ নির্বংশ করে দিব। এই কথা বলে সে উধাও নাই, ভ্যানিশ হয়ে গেছে। তখন আমরা কাজ শেষ করছি, মানে কাজ বন্ধ করে দিছি, দিয়ে মনে করেন সবাই চলে আসছি, এসে শুয়ে পড়ছি। এখন আমাদের যে সাব কন্ট্রাক্টর ছিল, উনি রাতের বেলা 3টার দিকে আর কি, 3টা বা 3:30টার দিকে ঘুমের মধ্যে থেকে বলতেছে, আমার মেরে ফেলালো, আমারে বাঁচাও বাঁচাও। কাছে গেছি, কাছে যাওয়ার পরে ওনাকে বললাম যে ভাই, মানে ঘুমের থেকে জাগানোর পরে বললাম, ভাই কী সমস্যা, কী হয়েছিল? উনি খালি কিছু বললো না, উনি বললো যে এখানে কাজ করা যাবে না, কালকে চলে যাব। তো যাই হোক পরের দিন আমরা কোনো রকম রাতের বেলা তো সবাই ওখান থেকে চলেই যাব, এই প্ল্যান আছে। কোনো দিন মানে কোনো রকমের দিনের বেলা কাজটা
আস্তে আস্তে ধরে রাখলাম, ঢিলেমিলি করে মনে করেন কাজটা করলাম। করার পরে রাতের বেলা খোরাকির টাকাটা নিছি, নেওয়ার পরে আমরা সবাই রাতে ট্রলার ঠিক করছি। ট্রলারে উঠে আপনার রাতের 1:30টার দিকে ট্রলার আসবে, ট্রলারে উঠে আমরা সবাই চলে যাবো। কারণ বিষয় হলো নৌবাহিনীর সদর দপ্তরের এরিয়াটা পুরোটা ঘেরা, কারণ পালিয়ে আসার কোনো বুদ্ধি নেই। এখন আমরা তো কাজ শেষ করে আসবো, তো এখন মানে কাজ থেকে পালিয়ে আসবো, কাজ ছেড়ে দিয়ে। তো যাই হোক, সমুদ্রের যে সাইডটা আছে এই সাইডটাতে আপনার কাঁটাতারের বেড়া দেওয়া আছে। এই বেড়াটা আমরা প্লাস দিয়ে কাঁটাতারটা কেটে ফেলাছি যে দিক দিয়ে বেরোবো। তখন কেটে কমপ্লিট করার পরে আমরা সবাই আসছি, আসার পরে কন্ট্রাক্টরকে জানালাম যে ভাই যাওয়ার রাস্তা ক্লিয়ার, আমরা এই দিক দিয়ে বের হবো। ট্রলার এসে লাগছে, লাগার পরে আমাদের মাঝে একটা ছেলেকে আমরা খুঁজে পাচ্ছি না, একটা মিস্ত্রিকে, সে নাই। অনেক খোঁজাখুঁজি করলাম, করার পরে তাকে পাইতেছি না। ট্রলার এসে অলরেডি দাঁড়া আছে, আমরা যাইতে পারতেছি না। তো যাই হোক, রাতের 4টার দিকে তারে পাওয়া গেল। ওইখানে ভিতরে একটা তাল গাছ আছে, তাল গাছের গোড়ায় সে বসে আছে চুপ করে। তার কাছে গেছি, তারে ডাকাডাকি করা হয়, কিন্তু কথা বলে না। সে জীবিত আছে কিন্তু মরার মতন। তার গায়ে যখন হাত দেওয়া হয়েছে সে তখন পড়ে গেছে। তার নারী দেখা হলো সে জীবিত আছে। তো সাথে সাথে তাকে আপনার নৌবাহিনীর যে ওখানে ভিতরে যে হসপিটাল আছে তাকে সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে তার সেন্স ফিরলে বেলা তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি হইলো, যে কী হয়েছিল আসলে। সে বলতেছে ভাই আমি আসলে সিগারেট খাওয়ার জন্যে ওই বেজের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম। তো কালকে রাইতে যে ওই যে হুজুরটা আসছিল ওই হুজুরটা আমাকে ডাকলো, ডেকে বললো এদিকে আসো। এটুকুই আমার মনে আছে, তারপরে কি হয়েছে আমার মনে নেই। আর মাঝখানে একটা কথা মনে আছে, আমি যে কোনো একটা গাছের মাথায় ছিলাম, ওই সময় আমার কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে আসছিল। তো ঠিক আছে, তুমি গাছের মাথায় ছিলে, তাহলে গাছের নিচে আসলে কী করে ভাই, এটা আমি বলতে পারি না। যাই হোক, ওই দিন আর আমাদের যাওয়া হলো না। পরের দিন তো আমাদের ঢালাইয়ের ডেট। এখন ইঞ্জিনিয়ার আসছে, এসও স্যার আসছে, এসডি স্যার আসছে। এখন আমার তো কাজ করাই লাগবে। যাক, কোনো রকমের কাজ করলাম সারাদিন। কাজ করার পরে আমরা রাতের বেলা খাওয়া দাওয়া করে গা গোসল দিয়ে শুয়ে ঘুমিয়ে গেছি। পরের দিন সকালবেলা আমরা আমাদের ওই যে মিস্ত্রিটাকে গাছের নিচে পাওয়া গেল, এই মিস্ত্রিটাকে আমরা আর খুঁজে পাই না। নাই পুরো নৌবাহিনী সদর দপ্তরের যে এরিয়াটা পুরোটা আমরা খুঁজে তছনছ করে দিলাম, পাইলাম না। বিকেলে 4টা থেকে 4:30টার মধ্যে তাকে পাওয়া গেল আমাদের লেবার শেডের সামনে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে তার লাশ ভেসে উঠছে। তো যাই হোক, তার লাশ যখন ভেসে উঠলো তখন তো আমরা আর ওখানে কেউ কাজ করলাম না, কাজ ছাড়া দিয়েছে ওখান থেকে চলে আসলাম। পরবর্তীতে আমরা যতটুকু জানতে পারছি যে ওই যে জায়গাটার উপরে ওইখানে যে বিল্ডিংটা করার কথা ছিল ওইখানে বিল্ডিং করতে পারে নাই। পরবর্তীতে ইঞ্জিনিয়াররা জায়গাটা চেঞ্জ করে ওনার ওই জায়গার পাশের জায়গাতে পরে বিল্ডিংটা তুলছে।